হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ট্যাক্স রিবেট পাওয়ার জন্য আপনার কত টাকা ইনভেস্টমেন্ট করা উচিত বা ইনভেস্টমেন্ট করতে হবে। আমাদের আগের ভিডিওতে আমরা জেনেছি যে কোন কোন খাতে বা কোন কোন জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করলে ট্যাক্স পারপাস সেটা মানে বিনিয়োগ কর রেয়াত পাওয়ার জন্য অর্থাৎ ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাওয়ার জন্য কনসিডার করা হবে। তো আপনি যদি আগের ভিডিওটা না দেখে থাকেন সেক্ষেত্রে আগের ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন বা পারেন। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে আপনার যে আয় সে আয়ের কত টাকা আপনি বিনিয়োগ করবেন, মানে ট্যাক্স পারপাস ম্যাক্সিমাম কত টাকা আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। কারণ সে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে 10 লাখ টাকা, আপনি ইনভেস্টমেন্ট করে আছেন 8 লাখ টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ট্যাক্স রিবেটটা সম্পূর্ণ আপনি পাবেন না। বা এরকম হইতে পারে আপনার ইনভেস্টমেন্ট করা লাগতে পারে 1 লাখ টাকা, আপনি ইনভেস্টমেন্ট করে রাখছেন 1,25,000 টাকা, সেক্ষেত্রে আপনার বেশি ইনভেস্টমেন্ট করা হবে, সেটাও অনেকটা ইফেক্টিভ বা অপটিমাম হবে না। তো আমরা আজকে আলোচনাটা আজকে বোঝার চেষ্টা করব যে আপনার অপটিমাম ইনভেস্টমেন্ট কেমন হওয়া উচিত ফর ট্যাক্স পারপাস। চলুন শুরু করি। ম্যাক্সিমাম ট্যাক্স রিবেট পাওয়ার জন্য আপনার ইনভেস্টমেন্ট কত হওয়া উচিত বা কত ইনভেস্টমেন্ট করতে হবে, এটা আসলে নির্ভর করে আপনার ইনকামের উপর। রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট বের করার জন্য কিছু ইনকাম কনসিডার করতে হয়, আবার কিছু ইনকাম কনসিডার করতে হয় না। আপনি কিছু ইনকামকে অবশ্যই আপনি গুনায় নেবেন, আর কিছু ইনকামকে আপনি ইগনোর করতে হবে। সো সব কিছু নিয়ে আমরা আমাদের আজকের আলোচনাটা সাজানোর চেষ্টা করেছি যাতে এটা আপনাদের কাছে মোর ইফেক্টিভ। সো আয়ের কত টাকা আপনি বিনিয়োগ করবেন, রাইট, সেটা তো অবশ্যই আমাদের জানা উচিত। তো এটা জানার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কর রেয়াত, যেটা কর রেয়াতের কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে যে কর রেয়াতটা আসলে কীভাবে ক্যালকুলেশন করা হয়। আমরা যদি ওইটা বুঝতে পারি তাহলে আমি কত টাকা ইনভেস্টমেন্ট করা লাগবে সেটা আমি সহজে বের করতে পারবো। তো এই কর রেয়াতের যে ব্যাপারটা, এটা হচ্ছে সেকশন 78-এ দেওয়া আছে। আপনি যদি এই জায়গাটাতে দেখেন আমি মেনশন করেছি, ধারা 78-এ দেওয়া আছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের। আরেকটা কথা, আমাদের আজকের আলোচনাটা অ্যাসেসমেন্টে 2025-26কে বিবেচনা করে আমরা যে ডেটে আমরা ভিডিওটা করতেছি এটা হচ্ছে 14ই মে। তো 14ই মে ডেটে অ্যাপ্লিকেবল রুলসগুলো বা অ্যাপ্লিকেবল লটা নিয়ে আমরা কথা বলতেছি, কারণ আপনারা জানেন ট্যাক্স প্রতিনিয়ত চেঞ্জ হয়। হয়তো আজকে আমি যে কথাটা বলতেছি কিছুদিন পরে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। এবং আমাদের আজকের আলোচনাটা 30শে জুন 2025 সালের যে কর বর্ষটা শেষ হচ্ছে, অর্থাৎ 1 জুলাই 2024 থেকে 30শে জুন 2025 সাল পর্যন্ত যে কর বর্ষটা শেষ হচ্ছে, ওই কর বর্ষের আলোকে আমরা আমাদের আলোচনাটা করার চেষ্টা করেছি। তো এর পরবর্তীতে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আমি আশা করতেছি আপনারা নিজেদেরকে ওইভাবে আপডেট করে নেবেন। ওকে, সো যে জায়গাটাতে আমরা ছিলাম যে আয় কত টাকা আমি বিনিয়োগ করবো, এটার জন্য আমাকে কি করতে হবে, কর রেয়াতটা বুঝতে হবে। তো কর রেয়াতের যে ব্যাপারটা সেটা হচ্ছে কিছু জিনিসের উপর নির্ভর করে যে আমি কর রেয়াত কত টাকা পাবো। আমরা যদি ক্যালকুলেশনটা দেখি, ক্যালকুলেশনটা হচ্ছে মোট আয়ের 3% বলা হচ্ছে যে ক দিয়ে, যে মোট আয়ের 3%। তাহলে এই 3%, মোট আয়ের 3%, এই মোট আয়ের মধ্যে বলা হচ্ছে আপনি কিছু জিনিস কনসিডার করার দরকার নাই। কি সেটা, আপনি কিছু জিনিস কনসিডার করবেন না। প্রথমে বলা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, অর্থাৎ এই যে আমি প্রথমে বললাম যে আপনি মোট আয়ের 3% নেবেন, একটা অপশন দিলাম ক, দেন বলতেছি যে ঠিক আছে ভাই, এই মোট আয়ের 3%-এর মধ্যে আপনি কর অব্যাহতিপ্রাপ্ত আয় নিবেন না, এবং আপনি হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয়ও নিবেন না। এখন আপনার কোশ্চেন থাকতে পারে কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত কর হার, স্যার এগুলো কি? যেমন কর অব্যাহতিপ্রাপ্ত হচ্ছে যে আমরা যারা প্রাইভেট সার্ভিস হোল্ডার, আমাদের 1/3 অফ আওয়ার স্যালারি ইনকাম, অর্থাৎ আমাদের যে এমপ্লয়মেন্ট ইনকাম থাকে, অর্থাৎ বেতন খাতে আয়ের 1/3 অথবা 4,50,000 টাকা, হুইচ এভার ইজ লোয়ার, এটা কিন্তু আমাদের কর অব্যাহতিপ্রাপ্ত হয়। আর গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের আপনারা জানেন বেসিক স্যালারি এবং ফেস্টিভ্যাল বোনাস ছাড়া অন্যান্য যত উপাদান আছে সেগুলো কিন্তু কর অব্যাহতিপ্রাপ্ত হয়। তাহলে এখানে এই মোট আয়ের 3% থেকে আমাদেরকে কর অব্যাহতিপ্রাপ্ত আয়টাকে বাদ দিতে হবে, বা এটা হিসাবে আনা যাবে না, কনসিডারেশনে নেওয়া যাবে না, এটা বাদ দিতে হবে। এবং হ্রাসকৃত করার প্রযোজ্য এরূপ আয় যদি থাকে, যেমন আমরা জানি হাঁস মুরগির খামারের উপর কি হয়, হ্রাসকৃত করার প্রযোজ্য। তো কারো যদি এরকম হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরকম আয় থাকে তাহলে সেটাও মাইনাস করতে হবে। আরেকটা হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য, ন্যূনতম কর প্রযোজ্য এরকম কোনো কর থাকলে, এখন দেখেন ন্যূনতম কর প্রযোজ্য এটা খুবই টেকনিক্যাল। এখানে কমন যে উদাহরণটা আমি সবসময় দিই সেটা হচ্ছে যেমন ডিপিএস এর ইন্টারেস্ট, এটা ন্যূনতম কর প্রযোজ্য আয়, এফডিআর ইন্টারেস্ট এটা ন্যূনতম কর প্রযোজ্য আয়, বা ব্যাংক ইন্টারেস্ট এটা ন্যূনতম কর প্রযোজ্য আয়। এবং আরেকটা কমন হচ্ছে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট, এটা
এটা ন্যূনতম কর প্রযোজ্য আয় এবং আবার ফাইনাল ট্যাক্সও, দুইটাই, ন্যূনতম কর প্লাস ফাইনাল ট্যাক্স। তাহলে এই ধরনের ইনকামগুলোকেও কিন্তু আপনি মোট আয় থেকে মোট আয় থেকে বাদ দিয়ে দেন 3% ডিটারমাইন করতে হবে। এটা হচ্ছে আয়কর রেয়াত বের করার একটা সূত্র এটা, এবং হচ্ছে অনুমোদিত যে মোট আপনার বিনিয়োগ বা দান সেটার 15%। আমরা আমাদের এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে আপনি কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনি ট্যাক্স রিবেট পাবেন, যেগুলোকে আমরা বলি অনুমোদিত মোট বিনিয়োগ, এবং আপনি ডোনেশনও করতে পারেন। এই অনুমোদিত মোট বিনিয়োগ বা ডোনেশনের 15%, এবং আরেকটা হচ্ছে 10 লাখ টাকা। ক বলছি মোট আয়ের 3%, খ হচ্ছে অনুমোদিত মোট বিনিয়োগ ও দানের 15%, এবং গ হচ্ছে 10 লাখ টাকা। এই তিনটার মধ্যে যাহা কম, এই ক খ গ এই তিনটার মধ্যে যেটা কম সেটাই মূলত আমরা কি পাই, কর রেয়াত পাই। এই কর রেয়াত পাওয়ার জন্যই কিন্তু আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হয়, এবং কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে হয় সেটা আগের ভিডিওতে আলোচনা করেছি। আর আজকে জানবো কত টাকা ইনভেস্টমেন্ট করব, মানে এই কত টাকা ইনভেস্টমেন্ট করব কিসের জন্য, কর রেয়াত পাওয়ার জন্য। আর কর রেয়াত পাওয়ার সূত্রটাই হচ্ছে এটা যে মোট আয়ের 3%, অনুমোদিত মোট বিনিয়োগ বা দানের 15%, অথবা 10 লাখ টাকা, এই তিনটার মধ্যে যাহা কম। আর এই মোট মোট আয়ের 3%-এর মধ্যে আপনাকে বলছে যে কিছু জিনিস ভাই আপনি আইনেন না। এর মধ্যে একটা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয় আনার দরকার নাই, হ্রাসকৃত করার প্রযোজ্য এরকম আয় আনার দরকার নাই, বা ন্যূনতম কর প্রযোজ্য এরকম করও এরকম আয়ও আনার দরকার নাই। এই কথাগুলোই বলছে, তিনটা জিনিস, এগুলো আমি কালার করে রেখেছি, রেড কালার করেছি ভাই, এগুলো মনে রাখতে হবে। এই জন্য কেন মনে রাখতে হবে দেখেন, কারণ এই সঞ্চয়পত্রের সুদ এটা খুবই কমন। এখন ধরেন যে আপনি কোনো একজন ব্যক্তির ট্যাক্স অ্যামাউন্ট ডিটারমাইন করতে বসছেন, সেক্ষেত্রে এই যে ন্যূনতম কর প্রযোজ্য এরকম জিনিসের উপরে কিন্তু আপনি এরকম ইনকামের উপরে আপনি কি পাবেন না, আপনি রেয়াত পাবেন না, আয়কর রেয়াত পাবেন না। তাহলে এগুলো আপনাকে কিন্তু কি করতে হবে, বুঝতে হবে। তো যাই হোক, আমাদের আজকের আলোচনাটা এটা নিয়ে না, আমাদের আজকের আলোচনাটা হচ্ছে কত টাকা আপনি বিনিয়োগ করবেন সেটা নিয়ে। তো আমরা যদি এই বিনিয়োগটা বোঝার জন্য এই কর রেয়াতটা একটু বোঝার জন্য আমরা যদি একটা স্যালারি সার্টিফিকেট চিন্তা করি, ধরেন যে কোনো একজন ব্যক্তি তার বেসিক স্যালারি 4,50,000 টাকা, ফেস্টিভ্যাল বোনাস কত 80,000 টাকা, হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 2,40,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স 48,000 টাকা, কনভেন্স অ্যালাউন্স 40,000 টাকা, স্পেশাল অ্যালাউন্স 36,000 টাকা, এবং কোম্পানি কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 48,000 টাকা। টোটাল 9,70,000 টাকা তার কি আছে, টোটাল স্যালারি। এটা হচ্ছে ইয়ারলি স্যালারি, হ্যাঁ, একটা ব্যক্তি টোটাল ইয়ারলি স্যালারি। সো এই 9,70,000 টাকা থেকে আমি যদি কি শিখেছি, মোট আয়ের 3%, তাহলে দেখেন এই যে আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে যে মোট আয়ের 3%। তাহলে কি আমি এটার উপর সরাসরি 3% বের করব না, আমি এটার উপর যদি সরাসরি 3% বের করি তাহলে ভুল হবে। আমাকে এখান থেকে ওই এক্সেমটেড ইনকামটা মাইনাস করতে হবে। সো এক্সেমটেড হচ্ছে মিনিমাম অফ 1/3, এটার 1/3 অথবা 4,50,000। সো এই যে ধরেন যে আমাদের এই 3,23,000 টাকা, 3,23,000 টাকা হচ্ছে তাদের ওই ব্যক্তির এক্সেমটেড ইনকাম। তাহলে এখন দেখেন 6,46,000 টাকা, তাহলে এই 6,46,000-এর এরই কিন্তু আমাকে 3% বের করতে হবে। হ্যাঁ, এই 3% কিন্তু এটার অ্যামাউন্টের উপরে আসবে। সো এটা দেন আমরা যদি এটা বের করি, এই যে দেখেন 19,400 টাকা, অর্থাৎ 19,400 টাকা হবে ক এর মান। এই যে আমরা এতক্ষণ ধরে শিখলাম ক হবে 19,500, 19,400 টাকা। দিস ইজ ক, হ্যাঁ, আমি এইভাবে লিখলাম। দেন খ হচ্ছে কি 15% অফ, আমরা দেখেছি অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, রাইট, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। কিন্তু এখন দেখেন আমার তো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টটা আমার জানা নাই, এখন অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টটাই আমাকে বের করতে হবে। তো এই জন্য এখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনার এই যে 19,400 টাকা আসছে, এটাকে আসলে আপনি 0.15 বা 15% দিয়ে আপনি ভাগ করতে পারেন। এই 15% দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ আপনাকে 1,29,333 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে ম্যাক্সিমাম। আপনি ম্যাক্সিমাম 1,29,333 টাকা যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি ট্যাক্স রিবেটটা পারফেক্টলি পাবেন। তার দেখেন সূত্রটা কি, আমরা যদি বলি দুইটা স্টেপ বলতে পারি। ফার্স্ট স্টেপ ওই যে 3%টা বের করতে হবে, আর 3% বের করার জন্য আমরা এক্সেমটেড ইনকামটা মাইনাস করছি। যদি মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকাম থাকতো সেটাও মাইনাস করতাম, যদি হ্রাসকৃত হার প্রযোজ্য এরকম আয় থাকতো তাহলে সেটাও মাইনাস করতাম। তাহলে এইটা আমরা মূলত বের করেছি 3% বের করে যেটা হয়েছে এটাকে 15% দিয়ে ভাগ করে দিছি। তাহলে আমার কি পাওয়া গেছে, তাহলে আমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট পাওয়া গেছে। এখন দেখেন এটা আবার সহজে আরেকভাবে করা যায়, যেমন আপনার যে টোটাল ইনকাম টোটাল ইনকাম আফটার ওই এক্সেমটেড ইনকাম, এটাকে যদি আপনি 20% বের করেন স্টেট সেম অ্যামাউন্টটাই আসবে। কেন, ওই যে 3% আর 20%, এই যে 3%, দেন আমরা আবার 15% দিয়ে কি করছি, ভাগ করছি না। এখন এটার আসলে এরকমই আসছে, যেমন আপনি 3কে যদি 15 দিয়ে ভাগ করেন, 0.15 দিয়ে ভাগ করেন, ওই 20%ই আসবে।
তো এটা আপনি দুইভাবেই মনে দেখছেন, এই যে 20%ই আসছে। সো আপনি এটা দুইভাবেই মনে রাখতে পারেন, মানে স্টেপ 1 মনে করতে পারেন যে আমার যে মোটায় সেখান থেকে আমি 3% বের করবো, দেন সেটাকে 15% দিয়ে ভাগ করে যে অ্যামাউন্ট হয় সেটা আমি ইনভেস্টমেন্ট করবো, এটা একটা। আর এটা হচ্ছে না ভাই আমি এত কিছু বোঝার দরকার নেই, আমি আমার যে মোটায় মানে 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 মোটাই বলতে যেটা হচ্ছে বোঝাচ্ছি যে কয়ের যে মানটা, হ্যাঁ ক বলতে যে এক্সেমশন ইনকাম বা মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকাম অথবা রিডিউসড রেট অ্যাপ্লিকেবল ইনকাম, এই তিনটে ইনকাম বাদ দেওয়ার পরে আপনার যে মোট আয় থাকবে বা আয় থাকবে সেখানকার সেটাকে ডাইরেক্ট 20% যদি করেন, যেটা আমরা এটা করেছি এই যে 20%, সেক্ষেত্রে আপনি কি পাবেন, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট পাবেন। তাহলে আমরা কি শিখলাম, আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আপনি দুইভাবে বের করতে পারেন। একটা হচ্ছে আপনার যে মোট আয়ের 3%, যেখানে আপনার এক্সেমটেড ইনকাম থাকবে না, যেখানে আপনার রিডিউসড রেট অ্যাপ্লিকেবল ইনকাম থাকবে না, যেখানে আপনার মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকাম থাকবে না, সেটা 3% বের করে ওই 3%কে 15% দিয়ে ভাগ করতে পারেন একটা, অথবা ওই 3% বের না করে ডাইরেক্ট 20% বের করতে পারেন। তাহলে আপনার কি হয়ে যাবে, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট বের হয়ে যাবে। এই যে এই ক্ষেত্রে যে লোকের ইনকাম 9,70,000 টাকা, আমরা দেখলাম তার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট হচ্ছে 1,30,000 টাকার মতো তাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এবং কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে সেটা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি। সো এই ছিল আমাদের আলোচনা আজকে, এতটুকুই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন।